বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোনো রাষ্ট্রপ্রধান এমন ব্রিলিয়ান্ট সিদ্ধান্ত গ্রহণ করে নাই, বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রহণ করেছে। কি করেছে দেখেন, স্বাধীনতার পর থেকে কোনো রাষ্ট্রপ্রধান দেশের মধ্যে যত বড় ক্রাইসিস মোমেন্টে আসুক না কেন, তারা পরামর্শ করেছে কাদের সাথে? তার পাশে কে আছে তার সাথে, যারা ভালো তেল মারতে পারে তার সাথে, যারা তেলের ডিপো খুলতে পারে তার সাথে পরামর্শ করেছে দালালদের সাথে। কথা বলেন ঠিক কিনা? যার দরুন সমস্যার সমাধান হয় নাই। গতকাল এবং পরশুদিন তিনি কি করলেন? দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের যারা মুখপাত্র তাদেরকে ডাকলেন, ওপেনে সামনাসামনি বসলেন, যে আপনারা সিদ্ধান্ত দেন, আপনারা মতামত ব্যক্ত করেন। সকলের মতামত তিনি শুনলেন, শ্রদ্ধা করলেন। সকল ঘরানার রাজনীতিবিদদেরকে এক কাতারে বসাইয়া নাস্তা পানি খাওয়ান। একটা মিল মহব্বত হলো, একটা সেতু বন্ধন হলো, ঐক্যে যেন ফাটল না হয়, ঐক্য বিনষ্ট না হয়, একত্রিত করলেন। গেল গত পরশুদিনের ব্যাপার। গতকালকে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা, হেফাজত ইসলামের পক্ষ থেকে, এরপরে চরমনাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে, আগে রাজনীতিবিদরা গিয়েছে, গতকালকে গিয়েছে ধর্মগুরুরা, বিভিন্ন ধর্মের অনুশাসনে যাদেরকে মানুষ মানে শ্রদ্ধা করে, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হ্যাঁ, ডক্টর আফম খালেদ হোসেনের নেতৃত্বে এতগুলো মানুষ প্রধান উপদেষ্টার সামনে আলেমরা সরাসরি বসেছে। অথচ দেখেন, এই দেশের রাষ্ট্রের শিক্ষা সিলেবাসের যে প্রণয়ন করা হয় গত স্বৈরাচারের আমলে, আলেমরা শেখ হাসিনার সাথে সরাসরি বৈঠক করার জন্য কতবার অ্যাপ্লিকেশন করেছে, কতবার দরখাস্ত করেছে যে আমরা প্রাইম মিনিস্টারের সাথে বসবো। তাদের পিছনে, তাদের আমলাদের পিছনে দৌড়াতে দৌড়াতে ঘুরতে 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 জিন্দিগি সারা। তারাই দেখা করতে পারবে যারা শেখ হাসিনার পাঁচটা গোলাম, তারা, এছাড়া আর কেউ দেখা করতে পারবে না। ডক্টর মোহাম্মদ কি এটা বলেছে যে আমাকে যারা সমর্থন করেন তারা আসেন, যারা সমর্থন করবেন না তারা আসবেন, এরকম বলেছে? না, আহলে হাদিসের পক্ষ থেকে একজন গিয়েছে, ওলামা ইকরামের পক্ষ থেকে মুখপাত্র তারা গিয়েছে, বিভিন্ন ঘটনা, এমনকি হিন্দু ধর্ম থেকে আসছে, খ্রিস্টান ধর্ম থেকে আসছে, বৌদ্ধ ধর্ম থেকে আসছে, পাহাড়িদের পক্ষ থেকে আসছে, এ ধরনের সব ধর্মগুরুদেরকে নিয়ে ফেস টু ফেস সামনাসামনি বসেছে, তাদের বক্তব্য শুনেছে, তিনি মূল্যায়ন করেছেন। এমন একটা যুগান্তকারী সিদ্ধান্ত যার মাথা থেকে আসে, তিনি তো বড় ঠান্ডা মাথার খেলোয়াড়। কথা বলেন, ভারত তো এমনি পাগল হয় নাই, পাগল হওয়ার কয়েকটা কারণ আছে। আপনাদেরকে বলি কেন পাগল হয়েছে। পাগল হয়েছে বিগত স্বৈরাচারের আমলে, স্বৈরাচারীকে ক্ষমতায় বসাবার লোভ দেখিয়ে দেশ থেকে ভারতের সুবিধা যা আছে সব তারা হাতিয়ে নিয়েছে। এমনকি আমাদের উত্তরবঙ্গের লালমনিরহাটে, সেখানে বিরাট এলাকা জুড়ে সেই 47-এর দেশ ভাগ হওয়ার আগে থেকে, ব্রিটিশ আমল থেকেই সেখানে একটা বিমান ঘাঁটি ছিল, বিরাট বড় বিমান ঘাঁটি। স্বাধীনতার পর থেকে, দেশ স্বাধীন হওয়ার পরে ওই বিমান ঘাঁটি এই দেশের রাষ্ট্রনায়করা চালু করার চেষ্টা করেছিল, কিন্তু ভারত বলেছে না, এটা আমাদের যেহেতু সীমানা ঘেঁষা, ওখানে যদি বাংলাদেশের বিমান ঘাঁটি হয়ে যায় তাহলে আমাদের জন্য ঝুঁকি হয়। ভারতের স্বার্থে বাংলাদেশের বিমান ঘাঁটি চালু করা হয় না। শেখ হাসিনাও সেখানে বিমান ঘাঁটি চালু করে নাই, কারণ সেটা তাদের স্বার্থটা আগে দেখেছে। কেন বলেছে না, ভারতকে আমরা যা দিয়েছি ভারত কোনোদিন ভুলতে পারবে না, বলে নাই? বলেছে। তাকে ধরে এনে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা উচিত, কি কি দিয়েছে জাতির সামনে বল, ঠিক না? বলে তাকে রিমান্ডে নেওয়ার দরকার আছে না নাই? এবার শুনেন, সেই বিমান ঘাঁটিতে, যে বিমান ঘাঁটি শেখ হাসিনা বাস্তবায়ন করে নাই ভারতের স্বার্থে, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেই সেই বিমানবন্দরের ঘাঁটিতে প্রথম কাজ শুরু করছে। আরে বাবা, মাথা তো এমনি নষ্ট হয় নাই, পাগল কি আর এমনি হয়েছে? পাগল হয় নাই। মনে রাখা উচিত, নরেন্দ্র মোদী সাহেব, আপনি হচ্ছেন চা বিক্রেতা আর ডক্টর ইউনূস হচ্ছেন নোবেল বিজয়ী। ডক্টর ইউনূসের কথাগুলো শুনবেন। এই 80 থেকে 86 বছর বয়সে বৃদ্ধ মানুষটি যে কি ব্রিলিয়ান্ট উচ্চারণ করেন, যতগুলো দেশের নাম, যতগুলো রাষ্ট্রের নাম উনি অবলীলায় বলেন, এত কাপ চাও সে জীবনে বিক্রি করেন, ঠিক কিনা বলেন? এমন একজন মেধাবী মানুষ তিনি, তার সাথে আপনি খেলতে আসছেন। অপেক্ষা করেন, অপেক্ষা করেন। আপনি তো দাঙ্গা বাজাতে চেয়েছিলেন,
আপনি দাঙ্গা বাজাতে এসে দেখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস আলেম পীর বুজুর্গ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব এক বানায় ফেলছে। আলহামদুলিল্লাহ বলবেন।